আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পড়াবো। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বইটি হাতে নাও। তোমাদেরকে আমি আজকে একাদশ অধ্যায় পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, গেল সপ্তাহে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পটভূমি, তারপরে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, ভাষা আন্দোলনের নারী, ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব। এরপরে তোমাদের আছে রাজনৈতিক তৎপরতা। 1948 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক ভাবাদর্শ, মুসলিম লীগ ও তার গণতান্ত্রিক কর্মকাণ্ড, নতুন নতুন রাজনৈতিক দল, মুসলিম থেকে আওয়ামী লীগ। তোমাদেরকে আমি আজকে পড়াবো যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন 1954 সালে। যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন 1954 সাল। দেখো, 1954 সালে যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত এই নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব। পাকিস্তান সৃষ্টির কয়েক বছরের মধ্যে ক্ষমতাসীন মুসলিম লীগের বিভিন্ন উপদল, অভ্যন্তরীণ কোন্দল, ব্যর্থ শাসন, অঞ্চল ভেদে বৈষম্যমূলক নীতি প্রভৃতির কারণে নতুন নতুন রাজনৈতিক দল গঠন আবশ্যক হয়ে পড়ে। বিশেষ করে এই সময় পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামে ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। আগে থেকে 1951 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় নানা টালবাহানা করে নির্বাচনের তারিখ বারবার পিছিয়ে দেয়। অবশেষে সরকার পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে 1954 সালে 8 মার্চ। তোমরা জানো 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে নতুন দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। একটা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান, আরেকটি হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত। তো পূর্ব পাকিস্তানে আবার ছিল দুইটি ভাগ, একটি হলো পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলা, এটাকে পূর্ব বাংলাও বলা হচ্ছে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল 1951 সালে, কিন্তু মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় কি করেছিল, নানা টালবাহানা করে নির্বাচনের তারিখ বারবার পিছিয়ে দিয়েছিল। এরপর নতুন তারিখ নির্ধারণ করা হয় 1954 সালে 8 মার্চ। দেখো, যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং 21 দফা কর্মসূচি। কেন যুক্তফ্রন্ট গঠনের প্রয়োজন হয়ে পড়েছিল সেটা আমরা জেনে নিচ্ছি এখন। 1954 সালে নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল। এছাড়া পূর্ব বাংলায় প্রাদেশিক সরকার পরিচালনা করত মুসলিম লীগ। ফলে 1954 সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। তো এর পরিপ্রেক্ষিতে 1953 সালের 14 নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। কেন সিদ্ধান্ত হয়েছিল? সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসাবে জোটবদ্ধ হয়ে সে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছিল। সেই জন্যই কি হয়েছিল, যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো যুক্তফ্রন্ট মূলত 4টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। 1, মাওলানা ভাসানী নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ। 2, শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলী নিজামে ইসলাম পার্টি এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল খিলাফতি রব্বানী পার্টি। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির 42 দফার প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়। প্রত্যেকটা নির্বাচনে আগে দলীয় প্রার্থীদের কি করতে হয়, তাদের কর্মসূচি কি থাকবে সেটা জানাতে হয়। সেটাই জানানো হয়েছিল যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইস্তেহারে।
আচ্ছা, পূর্ব বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত এই 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। প্রধান দফাগুলি সংক্ষেপে বর্ণিত হলো। প্রধান প্রধান কি কি দফা ছিল 21 দফা কর্মসূচি? তোমাদের জন্য 21 দফা কর্মসূচি ইম্পর্টেন্ট। দেখো, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। এই একাদশ অধ্যায়ে গত সপ্তাহে আমি তোমাদেরকে পড়িয়েছি ভাষা আন্দোলন। প্রথমেই 1947 সালে যখনই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো, তখন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল, তো পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ, যাদের মুখের ভাষা বাংলা, তখন আমাদের পূর্বপুরুষরা তা মেনে নেননি। সুতরাং এই জন্য ভাষা আন্দোলন হয়েছিল। তোমরা জানো, এই ভাষা আন্দোলন করিয়েছিলাম তোমাদেরকে, এবং তোমরা শহীদ দিবসে যখন বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসো, তখন তোমরা ভাষা আন্দোলন সম্পর্কে ভালোভাবে জানতে পারো। তো দেখো, একটা হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। 2, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত ও ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ করা। 3, পাট শিল্পকে জাতীয়করণ করা। আর 2 নম্বর ছিল বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত। ক্ষতিপূরণ দেওয়া হবে না, জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাবে, এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ করতে হবে। পাট শিল্পকে জাতীয়করণ করা। পাট ছিল তখন, তোমরা আমাদের সময় আমরা পড়েছি, পাট ছিল বাংলাদেশের কি সোনালী আঁশ। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতো। তখন পাট শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য জাতীয়করণ করার কথা বলা হয়েছিল। কৃষির উন্নতির জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। তারপর কৃষির উন্নতির ব্যবস্থা করতে হবে। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। অবৈতনিক মানে বেতন ছাড়া, এবং বাধ্যতামূলক সবাইকে কি করতে হবে? প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য এই শিক্ষা প্রবর্তন করতে হবে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। মাতৃভাষা মানে আমাদের বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান। 52 সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটি দিন ঘোষণা করা। 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করা। তোমরা 1940 সালে লাহোর প্রস্তাবে দেয়া আছে, লাহোর প্রস্তাবে কি কি বলা হয়েছিল? বলা হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন করা। তো সেটা বলছিল যে এই জন্যই 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে স্বায়ত্ত শাসনের দেওয়ার জন্য এটা একটা ইশতেহারে বলা হয়েছিল। আর 10 নম্বর হলো আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা। 11 নম্বর, আইন পরিষদে আসন শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা। এখন দেখো, এই 21 দফা কর্মসূচির প্রধান প্রধান দফাগুলি এখানে আলোচনা করা হয়েছে। 21 দফার পূর্ণ বিবৃতি দেওয়া হয়নি। এখন দেখো, নির্বাচনের ফলাফলটা কি হয়েছিল। 1954 সালে 8ই মার্চে নির্বাচন ছিল বাংলার প্রথম অবাধ ও সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। নির্বাচনের 37.19% ভোটার ভোট দেয়। 2রা এপ্রিল সরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশিত হয়। মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। তো যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে বিজয় লাভ করেছিল। তো মুসলিম লীগ, ক্ষমতাসীন মুসলিম লীগ কারা ছিল? পাকিস্তানের শাসক গোষ্ঠী, তারা পেয়েছিল মাত্র 9টি আসন। তো নির্বাচনের তাৎপর্যটা কি ছিল? 1954 সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ প্রতিবাদ। তো বাঙালি জাতি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। আসলে মুসলিম লীগের অন্যায় কি ছিল? বৈষম্যমূলক ব্যর্থ শাসন কি ছিল? বৈষম্যমূলক আচরণ করা হতো। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সব সাংস্কৃতিক সব বিষয় কি ছিল? পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণ ছিল। তোমরা এটা পড়তে পারবে, এটা বিস্তৃত ব্যাখ্যা আছে বইতে। তো আমি তোমাদের একটু জানিয়ে দিলাম। এই জন্য বাঙালি জাতি কি করেছিল? নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দিয়েছিল যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগের শাসন আর চায় না। যুক্তফ্রন্ট নেতৃবৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতার পরাজয় ঘটে।
এছাড়া যুক্তফ্রন্টের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ ভবিষ্যতে তাদের পূর্ব বাংলার বরিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। এই নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারা সৃষ্টি হয়। সর্বোপরি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবঙ্গালী নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক আস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়। কারণ কেন বুঝতে পারে তোমরা বইতে পাবে যে তারা কি করেছিল, পশ্চিম পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল, সেই জন্য তাদের প্রতি বাঙালির মনে কি হয়, ব্যাপক অনাস্থা জন্মায়। তো দেখো, ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শে ভিত্তিতে পূর্ব বাংলাবাসী স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। তারা পূর্ব বাংলার জনসাধারণ চেয়েছিল যে তারা স্বাধীন হবে। এরপর দেখো নির্বাচন পরবর্তী ঘটনা প্রভাব। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন। যেহেতু যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল, মুসলিম লীগ পরাজিত হয়েছিল, তো শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। প্রাদেশিক প্রধানমন্ত্রী ছাড়াও তিনি অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন। অন্যান্য সদস্যের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন। তো যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ও পূর্ব বাংলার কেন্দ্রীয় শাসন দেখো। যুক্তফ্রন্টে নিরঙ্কুশ জয় শুরু থেকে মুসলিম লীগ সুনজরে দেখেনি। তারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে। এ সময় শেরে বাংলাকে ফজলুল হক কলকাতা সফরে এসে দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরাট ভাঁচান। কেন্দ্রীয় সরকার তখন ছিল কি, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। শেরে বাংলা যেহেতু একে ফজলুল হক ছিলেন কি যুক্তফ্রন্ট সদস্য, প্রাদেশিক প্রধানমন্ত্রী ছাড়াও তিনি অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তো তিনি যখন কলকাতা সফরে যান, তখন দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরাট বাঁচান। দুই বাংলা কি, এখানে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। ভারতে ছিল পশ্চিম বাংলা, পাকিস্তানে ছিল পূর্ব বাংলা। পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলাও বলা হয়। দেখো, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ও বর্ধমান হাউস নিয়ে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে। মানে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কি হন, রাগান্বিত হয়ে যান। কেন্দ্রীয় সরকার সুযোগ খুঁজতে থাকে যে কোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করতে। এমত অবস্থায় মে মাসে কেন্দ্রীয় কারাগারের সামনে কারা কর্তৃপক্ষ, স্থানীয় জনগণের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আদমজি জুট মিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়। বাঙালি তো পূর্ব পাকিস্তানের জনগণ, বিহারি জনগণ ছিল পশ্চিম পাকিস্তানে। তো দেখো, এদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়। ফলে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। বিহারিরা যদিও পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল, পূর্ব পাকিস্তানে বাস করতে ছিল, সেজন্যই তারা আদমজি জুট মেলে কি করেছিল, স্থানীয় জনগণের সঙ্গে শ্রমিকদের মধ্যে কি হয়েছিল, ব্যাপক গোলযোগ হয়েছিল। তো ফলে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা, কেন্দ্রীয় সরকার তোমাদেরকে বারবার বলেছি পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন ছিল, যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। এ সময় নিউ ইয়র্ক টাইমসে ফজলুল হকের এক সাক্ষাৎকার বিকৃত করে প্রকাশিত হয় যে তিনি পূর্ব বাংলার স্বাধীনতা চান। তো এটা আসলে সত্যি ছিল না, বিকৃত করে বলা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসে ফজলুল হকের সাক্ষাৎকার, এতে মুসলিম লীগ সরকার তাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা দেয়। অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার 1935 সালে কনস্টিটিউশন আইনের 92 ক ধারা বলে 1954 সালে 30শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে পূর্ব বাংলার গভর্নরের শাসন জারি করে। এই শাসন 1955 সালে 2রা জুন পর্যন্ত বহাল থাকে। মাত্র 56 দিনে শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়। মূলত মুসলিম লীগ ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এবং যুক্তফ্রন্টের শরিক দলের মধ্যে কোন্দলের কারণে ঘন ঘন সরকার বদলতে থাকে। মাত্র 4 বছর 7 মন্ত্রিসভার গঠন হয়। কেন্দ্রীয় সরকার 3 বার গভর্নরের শাসন জারি করে। যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি।
দেখো এখানে তোমরা 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা চিহ্নিত করতে পারবে, তোমরা এটা জানবে। তারপরে 21 দফা কর্মসূচি সম্পর্কে জানতে পারবে। তোমরা যদি অ্যাসাইনমেন্ট আসে তোমরা লিখতে পারবে এটা পড়লে, এই অধ্যায়টা পড়লে। এখন দেখো এই অধ্যায় একাদশ অধ্যায়ে আছে 1956 সালে সংবিধান। 1956 সালে দেখো 1956 সালের সংবিধান। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তোমরা সংবিধান সম্পর্কে জানো। এই সংবিধান কি করে? সংবিধান কি? একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন মানে কি? সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। এই সংবিধানে যা লিপিবদ্ধ থাকে, আমাদের দেশের সংবিধান অবশ্য লিখিত সংবিধান, অলিখিত সংবিধানও আছে। তো লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য যা যা আইন প্রণয়ন করা হবে সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে। তো 1956 সালে সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয়। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, আগেই বলেছি। এই সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয়। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পর থেকেই বিভিন্ন পর্যায়ে দ্রুত সংবিধান রচনার দাবি ওঠে। আমরা দেখে নিই আমাদের 1956 সালে কিভাবে সংবিধান রচিত হয়েছিল। পূর্ব বাংলা থেকে এই দাবি ছিল আরো জোরালো। পূর্ব বাংলার জনদাবি ছিল নতুন সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার প্রাদেশিক স্বায়ত্তশাসন যেন অর্জিত হয়। কিছু পশ্চিম পাকিস্তানি ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার পূর্ব বাংলাকে উপনিবেশে পরিণত করতে চাইল। প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা পরিচালিত হতে থাকে। দেখো যখন 1947 সালে ভারতীয় মহাদেশ ভাগ হলো, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো, তখন কি ছিল? 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারাই পরিচালিত হতে থাকে কি পাকিস্তান। 1946 সালে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদের দায়িত্ব ছিল কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা। কিন্তু শাসক গোষ্ঠীর অনীহায় গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে। তারা চায়নি নতুন সংবিধান প্রণয়ন করতে, সেই জন্য গণপরিষদের কাজ হচ্ছিল না। তো অবশেষে 1949 সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। এই মূলনীতি কমিটিতে পূর্ব বাংলার প্রতিনিধি ছিল নগণ্য। সময় ক্ষেপণ করে মূলনীতি কমিটি 18 মাস পরে তার সুপারিশ ও প্রতিবেদন পেশ করে। আসলে পূর্ব বাংলার জনদাবি ছিল সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার প্রাদেশিক স্বায়ত্তশাসন যেন অর্জিত হয়, কিন্তু তারা চাচ্ছিল না সংবিধান রচনা করতে। তো 1949 সালে 47 সালে যেহেতু নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল পাকিস্তান, কিন্তু তারা তখন থেকে সংবিধান রচনা করে নাই। কিন্তু 1949 সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। মূলনীতি কমিটিতে পূর্ব বাংলার প্রতিনিধি ছিল নগণ্য। মানে ওই মূলনীতি কমিটিতে পূর্ব বাংলার জনসংখ্যা কম ছিল, আসলে বেশি থাকা উচিত ছিল। সময় ক্ষেপণ করে মূলনীতি কমিটি 18 মাস পরে তার সুপারিশ ও প্রতিবেদন পেশ করে। এই কমিটি সুপারিশে পূর্ব বাংলার জনগণকে সব দিক থেকে বঞ্চিত করা হয়। ফলে 1950 সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনটি প্রকাশিত হলে পূর্ব বাংলায় ব্যাপক প্রতিবাদ ওঠে এবং তারা কমিটির সুপারিশকে প্রত্যাখ্যান করে। পূর্ব বাংলার যেহেতু মন মতো হয়নি প্রতিবেদনটা, সেই জন্য পূর্ব বাংলার জনগণকে যেহেতু বঞ্চিত করা হয়েছিল, ফলে 1950 সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনটি যখন প্রকাশিত হয় তখন পূর্ব বাংলায় ব্যাপক প্রতিবাদ উঠে এবং তারা কমিটির সুপারিশকে প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ সেটা মেনে নেয়নি। এরপর মূলনীতি কমিটি 1952 সালে দ্বিতীয় এবং 1953 সালে তৃতীয় প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু সংবিধান প্রণয়নের বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে কি হলো? মূলনীতি কমিটি 1952 সালে দ্বিতীয় এবং 1953 সালে তৃতীয় প্রতিবেদন প্রকাশ করে। প্রথম প্রতিবেদন প্রকাশ করে তখন 1950 সালে সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলার ব্যাপক প্রতিবাদ উঠে, তারা কমিটির সুপারিশকে প্রত্যাখ্যান করে। এরপর মূলনীতি কমিটি কি করে? 1952 সালে দ্বিতীয় এবং 1953 সালে তৃতীয় প্রতিবেদন প্রকাশ করে।
তো কিন্তু সংবিধান প্রণয়নের বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে 1955 সালের মার্চ মাসে গভর্নর জেনারেল পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। শেষে কি হয়, 1955 সালে মার্চ মাসে গভর্নর জেনারেল পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। পশ্চিম ও পূর্ব অংশের নেতারা একটি সমঝোতায় আসতে সক্ষম হন। তার ভিত্তিতে 1956 সালে সংবিধান রচিত হয়। এভাবেই সংবিধান রচিত হয়েছিল অনেক চড়াই পার হয়ে। এই সংবিধান কতদিন স্থায়ী ছিল দেখো, এই সংবিধান 2 বছর পর্যন্ত কার্যকর ছিল। 1958 সালে প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয় এবং সেই সঙ্গে পাকিস্তানের সাংবিধানিক শাসনের অবসান ঘটে। তোমরা দেখো, তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে, তোমরা ভালো করে পড়াশোনা করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে উত্তর লিখতে হচ্ছে। অ্যাসাইনমেন্টগুলো যেন তোমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংগতিপূর্ণ হয় এবং সঠিক হয়, না হলে তোমরা নাম্বার পাবে না। যদি তোমরা পাস করতে না পারো এবছর, তাহলে তোমরা কি করবে, দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। সুতরাং ভালো করে পড়াশোনা করবে। তো এই ছিল একাদশ অধ্যায়ের বিভিন্ন বিষয়। তো একাদশ অধ্যায়ে আমরা কি করলাম, বাংলা ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনার প্রভাব। এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম, ভাষা আন্দোলনের তাৎপর্য, তারপরে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির প্রেক্ষাপট এবং এর মর্যাদা, তারপরে নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা, যুক্তফ্রন্ট গঠন এবং পরবর্তী ঘটনার প্রবাহ, মূল্যায়ন, ভাষা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্বুদ্ধ হতে পারবে তোমরা। রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ভাব বিনিময় উৎসাহিত হতে পারবে এবং উৎসাহিত করতে পারবে। তো আর আমরা পড়েছি ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, ভাষা আন্দোলনের নারী, তারপরে যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচন 1954 সাল, যুক্তফ্রন্ট গঠনের পটভূমি, 21 দফা কর্মসূচি। 21 দফা কর্মসূচিগুলি তোমরা জেনেছ। এরপরে নির্বাচনের ফলাফলটা কি ছিল, নির্বাচনের ফলাফলটা তোমরা জানলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুসলিম লীগ পরাজিত হয়েছিল, যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল 309টি আসনের মধ্যে। যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল 223টি আসন, আর ক্ষমতাসীন মুসলিম লীগ পেয়েছিল মাত্র 9টি আসন। তারপর নির্বাচনের তাৎপর্য তোমরা জানতে পেরেছ। বাঙালি জাতি বুঝতে পেরেছিল যে তাদের স্বাধীন হতে হবে, স্বায়ত্ত শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল। তারপরে নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন, যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ও পূর্ব বাংলার কেন্দ্রীয় শাসন। তারপর 1956 সালের সংবিধান। 1956 সালের সংবিধান কিভাবে রচিত হয়েছিল তোমরা জানতে পেরেছ। এরপরে এখানে অনুশীলনমূলক প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এগুলো তোমরা যদি দেখো, তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে কোনো কষ্টই হবে না। অত্যন্ত সংক্ষিপ্ত একটা ছোট একটা চ্যাপ্টার, তোমরা ভালো করে পড়বে। এরপরে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বাংলা অধ্যায় পড়াবো। আশা করি ভালো আছো এবং ভালো থাকো। দোয়া করি যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো। এবং যে শিক্ষার্থীরা, আরেকটা কথা, করোনাকালীন সময়ে তোমরা ঘরেই থাকবে, কারণ তোমাদের সুস্থ থাকলেই তোমরা সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ভালো থাকবে। এবং তোমরা নামাজ কালাম করে, 5 ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে বলবে যেন তোমরা সুস্থ থাকো, আমাদের দেশ ভালো থাকে, করোনামুক্ত থাকে, দেশের মানুষ ভালো থাকে সব। আর নিজেদের জন্য দোয়া করবে যাতে তোমরা ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আমি দোয়া করি। আচ্ছা, আসসালামু আলাইকুম।